লাদাখে ভারত ও চীন ফের উত্তেজনা। বাংলাদেশ সহ 25 দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি। দক্ষিণ আফ্রিকায় উচ্চ স্বরে আজান দেওয়া নিষিদ্ধ করল আদালত। ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দরকার, কুশনারকে কাতারের আমির। সৌদি যুবরাজকে টেলিফোনে কি বললেন বরিস জনসন? বৃহস্পতিবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ। বিমান ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে সিরিয়া। এবার মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ। বাইডেনকে সমর্থন আমেরিকার 81 নোবেল বিজয়ীর। ফের উত্তপ্ত হয়ে উঠছে লাদাখ সীমান্ত। উত্তেজনার আসে কয়েক মাসের চেষ্টার পর সীমান্তে ফের মুখোমুখি অবস্থানে চীনা ও ভারতীয় সেনারা। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আরেকবার। ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। চীনা সীমান্ত বরাবর পূর্বাঞ্চলীয় এলাকাতে সেনা সমাবেশ করছে তারা। এছাড়া চীন ঘেঁষা সব সীমান্তে জোর নজরদারির পাশাপাশি হাই অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্ট জারি হয়েছে সিকিম সীমান্তে। চীনের বিরুদ্ধে সমঝোতা ভেঙে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ তুলেছে নয়াদিল্লি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বেজিং। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে সীমান্তে সামরিক শোডাউন করলে ভারতের পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। সবশেষ শনিবার রাত ও রোববার সকালে দুই পক্ষের সেনার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছে। তবে সেনা মৃত্যুর খবর অস্বীকার করেছে নয়াদিল্লি। এই সংঘর্ষের পরে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও উত্তেজনা মোটেই কমেনি। গত মে মাস থেকে লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় 15 জুন রাতের অন্ধকারে ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে হাতাহাতির সংঘর্ষের ঘটনা ঘটে। নৃশংস হামলায় 20 ভারতীয় সেনা নিহত হয় চীনা পক্ষ। এরপর শীর্ষ সামরিক কর্মকর্তা পর্যায়ে দফায় দফায় আলোচনার পর এক সমঝোতায় চুক্তিতে পৌঁছায় দুই দেশ। কিন্তু চলতি সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে ওঠে লাদাখ সীমান্ত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে 29 আগস্ট সীমান্তে চীনা সেনাদের আগ্রাসনের একটি প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা। পাল্টা দাবিতে বেইজিং জানিয়েছে তারা সীমান্তে কোনো আগ্রাসনের প্রচেষ্টা চালায়নি। ডয়েস ভেলে জানিয়েছে গত 7 দিনে পরপর দুবার মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। প্রথম দিন শনিবার সামান্য সংঘাত হলেও দ্বিতীয় দিন রোববার তেমনটা ঘটেনি। চীনা সেনার প্রায় 500 জওয়ান এই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু অনেকদিন আগে থেকেই ওই এলাকায় ভারতীয় সেনা কড়া নজর রাখছে। চীনা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে পারলেও ভারতীয় সেনা এক জওয়ান নিহত হন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আরেকজন গুরুতর আহত হয়েছে। নিহত হওয়া সেনা জওয়ান স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে ছিলেন। তিনি মূলত ছিলেন তিব্বতের। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো সেই জওয়ানের নিহত হওয়ার কোনো খবর দেওয়া হয়নি। তিব্বতের সংসদের নির্বাচিত সদস্য নামগাল ডোলকার সেই জওয়ানের শহীদ হওয়ার কথা জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে লাদাখে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে কোনো সময় ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখছেন পর্যবেক্ষকরা। অবশেষে বাংলাদেশ সহ 25 দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত, এমনটা জানিয়েছেন সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এই তালিকায় বাংলাদেশ থাকলেও নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। 25 দেশের তালিকায় বাংলাদেশ ছাড়া আরও আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। যে শর্তগুলো জারি করা হয়েছে তা হলো সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। ভ্রমণ করার 7 দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, মূলত পিসিআর দেওয়ার 4 দিন আগে থেকে এবং পিসিআর এর রিপোর্ট পাওয়ার 3 দিন পর পর্যন্ত। সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্কালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। অবশ্যই আসার 8 ঘন্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।
কোভিড-19 লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি 937 নম্বরে ফোন করতে হবে এবং অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হবে। টাটা মনি অ্যাপের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সৌদি আরবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা ভাইরাসের মহামারী। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে ধারাবাহিকভাবে আক্রান্ত মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি মসজিদে উচ্চ স্বরে আজান দেওয়া নিষিদ্ধ করেছে সেই দেশের একটি হাইকোর্ট। ডারবানের মাদ্রাসা তালিমউদ্দিন অ্যান্ড ইসলামিক ইনস্টিটিউটের জামে মসজিদের মাইকে উচ্চ স্বরে আজান দেওয়া হয় এবং আশপাশের লোকদের জন্য তা বিরক্তিকর ও শব্দ দূষণের কারণ উল্লেখ করে সম্প্রতি স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী কয়েকজন ডারবান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করে। আদালত আবেদনটি আমলে নিয়ে 2 সপ্তাহ শুনানির পর সোমবার আদালত রায়ে মসজিদের মাইকে উচ্চস্বরে আজানের পরিবর্তে মসজিদের ভিতরে অ্যাম্পলিফায়ার সিস্টেম ব্যবহার করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলিমান আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমকে বলছেন, আমরা হাইকোর্টের এই রায়কে একটি দুর্বল রায় বলে মনে করি, তাই আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। তিনি আরো বলেছেন, দক্ষিণ আফ্রিকা একটি ধর্মীয় স্বাধীনতার দেশ। এদেশে সকল ধর্মের মানুষ অবাধে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলে, কিন্তু আদালতের এই আদেশটি দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাই জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বুধবার দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে কাতারের আমির জানান, তার দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায়। সেখানে ফিলিস্তিনের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 1979 সালে মিশর ও 94 সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এ অঞ্চলের আরও কয়েকটি দেশ একই ধরনের চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা। আর সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার। বুধবার জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি জানান, তার দেশ 2002 সালে নেওয়া আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগে এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। তবে এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ইসরায়েল কোনো উদ্যোগ নেয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আরব নিউজের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে গত বুধবার দুই দেশের নেতার মধ্যে এই ফোন আলাপে পারস্পরিক সম্পর্ক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান ও বরিস জনসন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইয়েমেনের সংকট সহ মধ্যপ্রাচ্যের সবশেষ ঘটনাবলী দুই নেতা পর্যালোচনা করেছেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালী করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন তিনি। করোনা মোকাবেলায় G20 জোটে সৌদি যুবরাজের নেতৃত্বের জন্য মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান বরিস জনসন। নিয়ম অনুযায়ী প্রতিবছর 2 বার কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। সেই হিসেবে বৃহস্পতিবার আরবি 1442 হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মার সবচেয়ে পবিত্রতম স্থাপনা ধৌত করা হবে। এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন। বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌত কার্যের নেতৃত্ব দেবেন। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছর তুলনায় এবছর অত্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র মক্কা মুকাররমা ও দক্ষিণ মুনারার প্রতি বিশেষ যত্নশীল হওয়ায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছে আল হারামাইন শরীফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শেখ আব্দুর রহমান আস-সুদাইস। গত বছর 1441 হিজরি সালে কাবাঘরে সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকা এই পবিত্র স্থাপনা 15 মুহররমে শুধু একবার ধৌত করা হয়। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের T4 বিমানঘাঁটির ওপর
ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। বুধবার রাত 10টা 23 মিনিটের সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় তানফ এলাকা থেকে T4 বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এবং শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর 2 দিন আগে দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় 2 সেনা নিহত, 7 জন আহত হয়েছে। সোমবারের হামলা অধিকৃত গোলান মালভূমি থেকে পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। 2011 সাল থেকে সিরিয়া বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবেলা করে আসছে। সিরিয়ার সরকার বলছে, এসব উগ্র সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরায়েল সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এখন তাদের পতন ঠেকাতে ইসরায়েল বা সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার উপর মাঝে মধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকের পর অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। এতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে মোদীর ফলোয়ারদের প্রতি অনুরোধ জানানো হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে ফলোয়ারদের বলা হয়েছিল। টুইটার কর্তৃপক্ষ মোদীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদীর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। 2020 সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর এবার মোদীর অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল। জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন ও টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও ছিলেন। টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির 81 জন নোবেল বিজয়ী সমর্থন দিয়েছে। এসব ব্যক্তি রসায়ন, পদার্থ ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছে। আমেরিকার এসব নোবেল বিজয়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছে। তারা বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। নোবেল বিজয়ীরা বলছেন, বর্তমানে বিজ্ঞানের প্রতি যতটা বেশি গুরুত্ব দেওয়া দরকার, আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনো ছিল না। দীর্ঘদিনে দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছে তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত। এছাড়াও অভিবাসী লোকজন আমেরিকার বুদ্ধিভিত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছে তার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে এসব নোবেল বিজয় উল্লেখ করেছে। তবে জলবায়ু পরিবর্তন এবং করোনা ভাইরাসের মহামারীর বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেননি।